আমার ছোট দেবর রানা ২০ বছর বয়সে এসেও অবিবাহিত ছিলেন। আমাকে এবং আমার স্বামীকে একসাথে দেখে তিনি সব সময় ব্যথিত থাকতেন। যখনই আমার স্বামী বাইরে যেতেন, সুযোগ পেলে দেবর আমাকে তার ঘরে ডেকে নিতেন, অথবা রাতের বেলায় আমার ঘরে চলে আসতেন। একবার তিনি অফিস থেকে গভীর রাতে বাড়ি ফিরে এলেন। এসে সঙ্গে সঙ্গেই নিজের ঘরে ঢুকে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। তখন আমি তার সেবা করতে তার ঘরে গেলাম। সেই সময় তিনি আমাকে তার কাছে ডাকলেন। যখন তিনি তার শরীর থেকে কম্বল সরালেন, তখন তার অবস্থা দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম। কারণ আমার ঘরে ঢোকার আগে থেকেই তিনি পুরো প্রস্তুত ছিলেন। তার কম্বল সরাতেই আমি বিশাল কিছু দেখলাম, যা দেখে অবাক হয়ে গেলাম। আজকের এই গল্পে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমার নাম মাধুরী। আমার বিয়ে হয়েছে মাত্র 1 মাস হলো। এই পুরো 1 মাসে আমার যা কিছু দরকার হতো, আমার স্বামী বলতো রানার থেকে জেনে আসি। সব কিছুতেই আমার স্বামী রানার মতামত নিতেন। রানা এবং কাবির 2 ভাই। রানা সবচেয়ে ছোট আর আমার স্বামী বড় ছিলেন। রানা বিয়েই করেননি। একদিন আমি কাবিরকে জিজ্ঞাসা করলাম, রানা বিয়ে কেন করেননি? তখন কাবির বললেন, এখনো আমাকে এর কারণ বুঝিয়ে বলা হয়নি। রানার বিয়ে করার ইচ্ছা ছিল না, তাই মা আমার কাবিরকে বিয়ে করিয়ে দিলেন। রানার তখন 21 বছর বয়সী ছিলেন। ধীরে ধীরে বুঝতে পারলাম, আমার শ্বশুর বাড়ির সমস্ত সম্পত্তি আমার ছোট দেওরের নামে ছিল। তিনি নিজেই একটি কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। আমার স্বামী তার ভাইয়ার কোম্পানিতে কাজ করতেন। সোজা কথায় তিনি তার ভাইয়ের কোম্পানি পরিচালনা করতেন। আমাদের বসবাসের জন্য বড় একটা বাড়িও রানা তৈরি করেছিলেন। আমাদের বাড়িতে 2 ভাই একসঙ্গে থাকতেন। শাশুড়ি মা আমাকে বলতেন, এখন তুমি বাড়িতে এসেছ, তোমাকে আর কাবিরকে একসঙ্গে দেখে রানারও বিয়ে করতে ইচ্ছা করবে। কিছুদিন আমি রানাকে বিয়ে করার ব্যাপারে বুঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি কারো কথা শুনতে রাজি ছিলেন না। অনেকবার আমি তার বিয়ে না করার কারণ জানার চেষ্টা করেছি, কিন্তু কিছুই জানতে পারিনি। 1 মাসের মধ্যেই আমি শ্বশুর বাড়িতে পুরোপুরি মানিয়ে নিয়েছিলাম। বাড়িতে শ্বশুর ছিলেন না, কিন্তু শ্বশুরের জায়গায় রানা ছিলেন। রানা আমাকে কোনো ব্যাপারে বাধা দিতেন না। একবার রানার একটু জ্বর হলো, তখন 3-4 দিন বাড়িতে চিকিৎসা নিয়ে অফিসে যেতেন। দেখতে দেখতে সাধারণ জ্বর টাইফয়েডে রূপ নিল। তখন সঙ্গে সঙ্গে রানাকে হাসপাতালে ভর্তি করতে হলো। রানা 5 থেকে 6 দিন হাসপাতালে ভর্তি ছিলেন। এই 5 থেকে 6 দিনে হাসপাতালে টিফিন নিয়ে যাওয়া থেকে ভাত সবকিছু আমি করে। আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম। 7 দিন পর রানাক হাসপাতাল থেকে বাড়ি আনা হলো। হাসপাতালের ঝামেলায় আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম। বাড়িতে কাজ করার জন্য গৃহকর্মী ছিল, কিন্তু বাড়ির লোকজন আমার হাতের রান্না পছন্দ করত। গৃহকর্মীর হাতে তৈরি চা ও কেউ খেত না। শাশুড়ি মা আমাকে একটা রুটি বেলতে পর্যন্ত দিতেন না। সেই দিন আমি শাশুড়ি মাকে বললাম, মা, আমার অনেক দৌড়াদৌড়ি হচ্ছে। বাড়িতে রানার জন্য আলাদা খাবার তৈরি করে, এখন বাড়ির সবার জন্য অন্য খাবার বানাতে হচ্ছে। আপনার বিশেষ খাবারও আলাদা করতে হচ্ছে। কিছুদিন রানা বাড়িতে বিশ্রাম নেবেন, তার দেখাশোনা আপনি করে নিন। তখন শাশুড়ি মা বললেন, মাধুরী, তুমি এখন তরুণী, এতে তাড়াতাড়ি ক্লান্ত হয়ে গেলে কি করে হবে? আগে আমাদের যৌথ পরিবার ছিল। তোমার বয়সে আমি কত কাজ করেছি তা তুমি কল্পনাও করতে পারবে না। এখন বাচ্চারা বড় হয়েছে, তাই পরিবার আলাদা হয়েছে। আজকের মেয়েরা যৌথ পরিবারে কিভাবে থাকবে? এখনই তোমরা বুড়ি শাশুড়ি আর দেবরকে সহ্য করতে পারো না। তোমার কাজ সাহায্য করার জন্য বাড়িতে গৃহকর্মী আছে, তাহলে এত ক্লান্তি কেন? তিনি বললেন, তুমি শুধু 2টা রুটি বানাচ্ছ, এতে এত সমস্যা কেন হচ্ছে? যখন আমি এই বাড়িতে বিয়ে করে এসেছি, তখন থেকে কখনো শাশুড়ি মাকে রান্নাঘরে একটু চেষ্টাও করতে দেখিনি। তারপর তিনি বললেন, আমি খুব ক্লান্ত, কিছু দিনের জন্য বোনের বাড়িতে যেতে হবে। তখন আমি বললাম, ঠিক আছে শাশুড়ি মা, আপনি কোনো কাজ করবেন না,
যেখানে যেতে হবে তাড়াতাড়ি যান। আমার কথায় তিনি বললেন, এত তাড়াহুড়া নেই। যখন যাব তখন তোমাকে জানাব। 15 মিনিটের বক্তৃতা দিয়ে শেষে শাশুড়িমা সমস্ত কাজ আমার উপর দিয়ে দিলেন। এদিকে রানা অসুস্থতার কারণে তার অফিসের অনেক কাজ কাবিরকে করতে হচ্ছিল, তাই তিনি রাতে দেরি করে বাড়ি ফিরতেন। সেই দিন দুপুরে আমি রানার সেবা করতে গিয়ে দেখলাম তার শরীরে অনেক ব্যথা হচ্ছে। তিনি একটু হাতও তুলতে পারছিলেন না। আমি তাকে নিজের হাতে খাবার খাইয়ে দিলাম। তার মুখ আমার শাড়ির আঁচল দিয়ে মুছলাম। যেই মুহূর্তে আমি তার মুখ থেকে আঁচল সরালাম, তখন তিনি আমাকে অন্যরকম দৃষ্টিতে দেখতে লাগলেন। রানার অসুস্থতার সময় আমি সারাদিন তার পাশে বসে থাকতাম, কারণ যে কোনো সময় তাকে কোনো কিছুর দরকার হতে পারত। আমি তাকে নিজের হাতে খাবার খাওয়াতাম। রানা পুরো সপ্তাহ ছুটি নিয়েছিলেন। সেই সপ্তাহের 3 দিন চলে গেছে। গত 3 দিনে আমি রানার অনেক যত্ন নিয়েছি। আমার সেই যত্ন দেখে রানা এতটাই মুগ্ধ হলেন যে 3 দিনের মধ্যেই বললেন, ভাবি তোমার কি চাই, যা চাও বলো, আমি তোমাকে এনে দেব। আমি বললাম, রানা গত সপ্তাহে আমি একটা নতুন সোনার নেকলেস দেখেছিলাম। এটি লেটেস্ট ডিজাইন ছিল, যেটি কেনার খুব ইচ্ছা ছিল, কিন্তু কাবিরের টাকার অভাবে 2 লাখ টাকার নেকলেস কিনতে রাজি হননি। তখন রানার সামনে আমি মনমরা হয়ে বললাম, এখন সুযোগ পেয়েছি তাই আমি হাতাছাট করব না। তখন রানা বললেন, ভাবি তোমার নেকলেস পছন্দ হয়েছে, এই ব্যাপারে আমাকে একবারও বলনি কেন? আমি তখনই তোমাকে সেটা কিনে দিতাম। তারপর তিনি আমাকে তার কার্ড দিলেন। বিকেলে গিয়ে আমি নেকলেসটি কিনলাম। নেকলেসটি হাতে পেয়ে আমি খুব খুশি হলাম। ধীরে ধীরে আমাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে লাগল। আমি রানার অসুস্থতায় তার সেবা করতে গিয়েছিলাম, কিন্তু সেবা করতে গিয়ে আমাদের মধ্যে এমন কিছু হবে তা আমি কল্পনাও করিনি। রানা আমাকে সেই নেকলেস দিয়ে কাবিরকে বিস্মিত করেছিল। কাবির বলল, রানা আজ পর্যন্ত আমাকে এত শপিং করতে দেয়নি, একবারেই তোমাকে এত শপিং করিয়ে দিল কেন? আমি বিশ্বাসই করতে পারছিলাম না। রানা তার বড় ভাইকে আজ পর্যন্ত এত শপিং করতে দেয়নি। 3 দিনের মধ্যেই রানা আমার প্রতি এতটা আসক্ত হয়েছিল যে এক কথায় যা চেয়েছি তা দিয়েছে। রানা অসুস্থ থাকার কারণে অফিসে যেতে পারছিলেন না। তখন কোম্পানির একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল, যা অন্য শহরে অনুষ্ঠিত হতো। রানা অসুস্থ থাকার কারণে যেতে পারেননি, তাই তিনি তার জায়গায় কাবিরকে পাঠালেন। পরের 4 দিন কাবিরের বাইরের শহরে থাকার কথা ছিল। সেই দিন সকালে কাবির বাইরের শহরে যাওয়ার জন্য রওনা হলেন। তার যাওয়ার পর আমি গোসল করতে গেলাম। গোসল করে বেরিয়ে আসার সময় আমার চুল ভিজে ছিল এবং আমি তোয়ালে পেঁচিয়ে রেখেছিলাম। তোয়ালে সরিয়ে চুল মোছার সময় আমি রানার কণ্ঠ শুনতে পেলাম। রানা আমাকে ভাবি বলে ডাকছিলেন। রানার জোরে ডাক শুনে বুঝতে পারলাম সে অনেকক্ষণ ধরে আমাকে ডাকছেন। তখন শাশুড়ি মাও বাসাতেই ছিলেন, কিন্তু তিনি তার ছেলের ডাক শুনতে পাননি। শাশুড়ি মা সারাক্ষণ কাজকর্ম থেকে দূরে থাকার অজুহাত খুঁজতেন। সারাদিন ঘরের বাইরে গিয়ে আড্ডা দিয়ে সময় কাটাতেন। আমি দৌড়ে রানার ঘরে গেলাম। দৌড়াতে গিয়ে আমার চুলে জড়ানো তোয়ালেটা ও পড়ে গেল। ঘরে পৌঁছে বললাম, রানা কিছু লাগবে? আমি গোসল করছিলাম, তাই তোমার ডাক শুনতে পাইনি। রানা বলল, ভাবি আজ আমার একটু আগে থেকেই ক্ষুধা লাগছে, যদি একটু নাস্তা পেতাম ভালো লাগত। আমি নাস্তা বানানোর জন্য রওনা হলাম। যাওয়ার আগে রানার নাস্তার আগে খাওয়ার ওষুধটা দেওয়া উচিত ছিল। ওষুধের বাক্সটা রানার বিছানার পাশের টেবিলে ছিল। বাক্সটা নিচ থেকে তুলতে গিয়ে আমি নিচু হলাম, আর তখনই পিছন থেকে রানার হাত আমার পিঠে পড়ল। আমি সাথে সাথে সোজা হয়ে দাঁড়ালাম। কিছু বলতে যাচ্ছিলাম, তখন রানা বলল, ভাবি তোমার ঘাড়ে চুলের পানি তোমার পিঠে পড়ছিল, আমি সেইটুকু পরিষ্কার করছিলাম। ভিজা চুলে তোমাকে আরও সুন্দর দেখাচ্ছে। তার প্রশংসা শুনে আমি হাসলাম আর নাস্তা বানাতে চলে গেলাম। রানার পছন্দের গমের আটার হালুয়া বানালাম। আমার হাতের হালুয়া খেয়ে রানা সব সময় প্রশংসা করতেন।
কিন্তু আজ যেন একটু বেশিই প্রশংসা করছিলেন। রানা অসুস্থ থাকায় আমি তাকে নিজের হাতে খাইয়েছিলাম। রাতের খাবার খাওয়ানোর সময় হঠাৎ তিনি আমার আঙুল কামড়ে ধরলেন। এতদিনে এমন কিছু আমার সঙ্গে কখনো হয়নি। তিনি ইচ্ছে করে কামড়েছেন নাকি ভুলবশত তা বুঝতে পারলাম না। রানা বেশ জোরে কামড়েছিলেন। ব্যথায় কেঁদে উঠেছিলাম। তখন রানা আমার হাত দুটো চোখের সামনে এনে শক্ত করে ধরে রাখলেন এবং আমাকে আলাদা দৃষ্টিতে দেখতে লাগলেন। এরপর রানা বললেন, ভাবি, আমার স্ত্রীও যদি তোমার মতো মিষ্টি কথা বলতো। তার কথা শুনে খুশি হলাম, কারণ তা থেকে বোঝা যাচ্ছিল যে সে বিয়ের জন্য রাজি হয়েছেন। এরপর সে বললেন, আমি তোমার মতো কাউকে চাই না, বরং তোমাকেই চাই। তোমার মতো তো আমি আর পাব না। আমার কোনো যমজ বোনও নেই। রানার কথায় মনে হলো সে আমাকে স্ত্রী হিসেবে চাই। তখন আমি তার কথায় বিশেষ মনোযোগ দেইনি, কিন্তু ধীরে ধীরে আমিও তার প্রতি আকৃষ্ট হতে থাকি। রানার অসুস্থতা আমাদের একে অপরের কাছে আসার সুযোগ দিয়েছিল। সে তার অনুভূতিগুলো আমার সঙ্গে ভাগ করে নিতে লাগলেন। আমি বুঝতে পারছিলাম যে রানা আমাকে পছন্দ করতে শুরু করেছেন। রানার ছুটি শেষ হয়ে আসছিল, আর আমার স্বামী কাবিরও বাসায় ফিরে এলেন। কাবির আসার পর রাতের খাবারের সময় বললেন, রানা তোমাকে নেকলেস কিনে দিয়েছেন এবং শপিংয়ের জন্য তার কার্ডও দিয়েছেন। তুমি রানার কথা শোনাও অনেক। তুমি কি রানার কাছে আমার জন্য 20 লাখ টাকা চাইতে পারো? আমাকে একটি গাড়ি কিনতে হবে। অনেক দিন ধরেই গাড়ি কেনার ইচ্ছা ছিল। আমি বললাম, ঠিক আছে। কাবির ঘুমিয়ে পড়ল, আর আমি বাইরে বের হলাম। আমি রানাকে দুধ দিতে ভুলে গিয়েছিলাম। কিছুদিন ধরে রানার ক্যালসিয়ামের ঘাটতি ছিল, তাই তাকে প্রতিদিন রাতের বেলা গরুর দুধ দিতাম। সেই রাতেও আমি গরুর দুধ নিয়ে রানার ঘরে গেলাম। দুধের গ্লাসটা রাখতেই রানা আমার হাত ধরে বললেন, ভাবি, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? আমাকে দুধটা শেষ করতে দাও। আমার সঙ্গে একটু বসো। তোমার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে। এই দিনগুলোতে রানা আমার প্রতি অনেক বেশি মনোযোগ দিচ্ছিলেন। তার কথা শুনে আমি বসলাম। রানা বললেন, ভাবি, আমি চাই তুমি আমার কাছে 20 লাখ টাকা চাও। আমি কাবিরের জন্য টাকা চাইলে হয়তো কারণ জানতে চাইত, কিন্তু আমি আমার জন্য চাইছি। এরপর রানা বলল, ভাবি, কাবির ভাইয়ের সাথে তোমাকে দেখে আমার ঈর্ষা হয়, কারণ তার মতো সুন্দর স্ত্রী আমার নেই। মাঝে মাঝে মনে হয় তুমি আমার সাথে কেন নেই। সে বলার সময় আমার চুলে হাত বুলাতে লাগলেন, আর আমি কিছুই বলিনি। হঠাৎ করে রানা আমাকে জড়িয়ে ধরলেন। আমি বুঝতে পারলাম আমাদের মধ্যে কোথাও না কোথাও আমারও সমর্থন ছিল। রানা আমাকে 20 লাখ টাকার চেক দিলেন। সেই চেকটা আমি কাবিরকে দিলাম। কাবির বললেন, রানা তোমার উপর এত দয়ালু হয়ে গেলেন কিভাবে? সে তো আমাকে 1000 টাকারও হিসাব নেই, আর তোমাকে একবারেই এত টাকা দিয়ে দিলেন। রানা ও আমার মধ্যে কি ধরনের সম্পর্ক তৈরি হচ্ছিল তা কাবির বুঝতেও পারেনি। আমি শুধু মাথা নেড়ে সাড়া দিলাম। 4 দিন পর শাশুড়িমা তার বোনের বাড়ি যাবার প্রস্তুতি নিতে শুরু করলেন। তিনি আমাকে 2 কেজি নাড়ু, 1 কেজি লাড্ডু এবং অন্যান্য নাস্তার আইটেম তৈরি করতে বললেন। আজ যে বোনের বাড়ি যাচ্ছিলেন তা আমি বুঝতে পারছিলাম। তাকে সবকিছু তৈরি করে দিলাম। সেই দিনের সকাল থেকে চা খাওয়ারও সময় পাইনি শাশুড়ি মায়ের সবকিছু প্যাক করতে করতেই 9:30 বেজে গেল। এরপর শাশুড়ি মা ও কাবির দুজনেই চলে গেলেন। বাসায় শুধু আমি একাই রয়ে গেলাম। কাজের মেয়ে কাজ শেষ করে চলে গিয়েছিল। আমি শান্তিতে গোসল করতে গেলাম। গোসল শেষে শাড়ি পরতে গিয়ে দেখলাম রানা আমার ঘরে ঢুকলেন। তাকে দেখে আমি হতবাক হয়ে গেলাম, কারণ আমার গায়ে পুরোপুরি শাড়ি ছিল না। রানা আমার দিকে এগিয়ে এসে বলল, ভাবি, এত লজ্জা পাওয়ার কি আছে? তোমার শাড়ি শুধু একটু পরো। আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। এখন বাসায় কেউ নেই, তাই আমি অফিস থেকে ফিরে এসেছি। রানা আমার হাত ধরে মাফ চাইতে শুরু করলেন। সাধারণ ক্ষমা চাইতে রানা এত নাটক সৃষ্টি করেছিলেন। রানা, তুমি কিসের জন্য ক্ষমা চাইছ? আমি জিজ্ঞেস করলাম। আমার এই প্রশ্নের উত্তরে সে বলল,
ভাবি 3 দিন আগে যখন তুমি রাতে আমাকে গরুর দুধ দিতে এসেছিলে, তখন আমি তোমার সাথে খুব খারাপ আচরণ করেছি এবং তোমাকে ঘর থেকে চলে যেতে বলেছি। সেদিন আমি তোমার সাথে যা করেছি তা আমার ঠিক মনে হয়নি, তাই আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি বললাম কোনো সমস্যা নেই রানা, আমি তোমার আচরণে একটুও কষ্ট পাইনি, তুমি তো আমার আপনজন। আমার কথা শুনে রানা আরও কাছে এলেন এবং বললেন, তোমার এই আপনজনের ভাবনা আমাকে পাগল করে দেয়। তারপর তিনি আবার আমার সাথে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করলেন। সেই মুহূর্তে আমি তাকে একটুও বাধা দিইনি, বরং আমি তাকে প্রতিক্রিয়া দিতে শুরু করলাম। হঠাৎ রানা আমাকে আলাদা করে দিলেন এবং ক্ষমা চেয়ে চলে গেলেন। রানার এই আচরণে আমি ক্রমশ রাগান্বিত হতে শুরু করলাম। বারবার আমার কাছে এসে আমার মনে আবেগ জাগিয়ে আবার মুহূর্তে দূরে চলে যাওয়া আমাকে অস্থির করে তুলছিল। 2 বার এমন হয়েছে, কিন্তু এবার না। এবার আমি ঠিক করেছিলাম আমি তার কাছে গিয়েই থাকব। শাশুড়ি মাও বাড়িতে ছিলেন না। রাতে কাবিরও শীঘ্রই গভীর ঘুমে চলে যেতেন। সেই রাতে কাবির গভীর ঘুমে গেলে আমি তার পাশে শুয়েছিলাম। যখন বুঝলাম যে কাবির গভীর ঘুমে আছেন, তখন আমি উঠে নিজের মতো করে প্রস্তুত হয়ে রানার ঘরে গেলাম। রানা ঘুমাচ্ছিলেন। আমি তার কাছে যেতেই ঘরের আলো জ্বলে উঠল। পেছনে ফিরে দেখি কাবির দাঁড়িয়ে আছেন। কাবির বললেন, মাধুরী, তুমি আমার ছোট ভাই রানার সাথে কি করছো? এটিকে যে আমার ভাইকে ইনজেকশন দিচ্ছে। কাবির তখন আমার সাথে থাকা ডাক্তারের কলার ধরলেন। আমি ডাক্তারকে সাথে নিয়ে এসেছিলাম। আমার কথাতেই তিনি রানাকে ইনজেকশন দিচ্ছিলেন। আমাদের শোর গোল শুনে রানাও ঘুম থেকে জেগে উঠলেন। কাবির রানাকে বললেন, রানা, তুমি চিন্তা করবে না, আমি তোমার কিছু হতে দেব না। আমার স্ত্রী তোমার সাথে এমন কিছু করবে তা আমি কল্পনাও করতে পারিনি। কাবির কি বলছিলেন তা আমরাও বুঝতে পারছিলাম না। কাবির রানাকে বলল, তোমার ভাবি একজন ডাক্তারকে সাথে নিয়ে এসেছে এবং এরা মিলে তোমাকে কিছু ইনজেকশন দিতে চাইছিলেন। রানা কাবিরকে শান্ত করলেন। তারপর বলল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে ভাবি কিছু ভুল করতে পারে। ভাবি, এটা কি হচ্ছে? তুমি আমার সাথে কি করতে যাচ্ছিলে? সত্যি বলো। তখন আমি বলতে শুরু করলাম, রানা, আমি আমার সাথে একজন গোপন রোগ বিশেষজ্ঞ ডাক্তারকে নিয়ে এসেছিলাম, কারণ আমার সন্দেহ হয়েছিল যে তোমার শরীরে কিছু সমস্যা আছে। তুমি 21 বছর বয়সী হয়ে গেছ এবং তোমার এত সম্পত্তি আছে, তবুও তুমি বিয়ে করনি কেন? কাবির, আমি তোমার কাছেও অনেকবার রানা সম্পর্কে জিজ্ঞাসা করেছি, কিন্তু তুমি কিছুই বলনি। আমার মনে হয়েছিল রানা হয়তো তার কোনো সমস্যা গোপন করছেন। আমি সেটা জানতে চেয়েছিলাম, তাই আজ আমি ডাক্তারকে নিয়ে এসেছিলাম। ডাক্তার তাকে অচেতন করার ইনজেকশন দিচ্ছিলেন, যাতে তিনি পরীক্ষা করতে পারেন যে তুমি আমার সাথে কিছু করতে গিয়ে থেমে গেছিলে কেন। আমার তোমার উপর নজর ছিল, তাই আমি তোমার সাথে ঘনিষ্ঠ হতে চেয়েছিলাম। আমি সত্য জানতে চেয়েছিলাম যে আপনার শরীরে কোনো সমস্যা আছে কিনা, বা বিয়ে না করার অন্য কোনো কারণ আছে কিনা। তাই আমি তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতাম। রানা, এখন সত্যি বলো, তোমার শরীরে কি কোনো সমস্যা আছে যার জন্য তুমি বিয়ে করতে চাও না? তখন রাবা বলল, আমার শরীরে কোনো সমস্যা নেই। বিয়ে না করার একমাত্র কারণ আমার সৎ প্রেম। যখন আমি 18 বছর বয়সী ছিলাম, তখন থেকেই আমি আমার শৈশবের বন্ধু রাধিকার সাথে বিয়ে করতে চেয়েছিলাম। রাধিকার সাথে আমার অনেক প্রেম ছিল। তার পরিবার আমাদের বিয়ের জন্য অনুমতি দিয়েছিল। আমাদের বিয়ের জন্য আমি মায়ের অনুমতি নিতে যাচ্ছিলাম, কিন্তু কিছুদিন পর জানা গেল যে রাধিকার ক্যান্সার হয়েছে। তার বাবা মা তার চিকিৎসা শুরু করেছিলেন, কিন্তু চিকিৎসার সময় টাকার অভাবে রাধিকা মারা গেল। তখন আমার কাছে এত টাকা ছিল না যে আমি আমার প্রেমকে বাঁচাতে পারতাম। সেই দিন থেকে আমি বিয়ের চিন্তা বাদ দিয়েছি। আমি টাকা উপার্জনের সিদ্ধান্ত নিয়েছিলাম। মা সব সময় আমাকে বিয়ে করতে বলতেন, কিন্তু রাধিকা ছাড়া আমি কারো সাথে বিয়ে করতে পারিনি, কারণ আমার হৃদয়ে শুধুই সে ছিল। কখনো কখনো তোমাকে এবং ভাইয়াকে একসাথে দেখে আমার বিয়ে করার ইচ্ছে হয়, কিন্তু যখনই তোমার সাথে কথা বলি
রাধিকার কথা মনে পড়ে। অবশেষে আমি আমার মনকে বুঝিয়ে বলেছি যে আমি রাধিকা ছাড়া আর কারো সাথে বিয়ে করতে পারব না। কথা বলতে বলতে রানার চোখে জল এসে গেল। তখন আমি তাকে সান্ত্বনা দিলাম। এরপর বললাম, রানা, আমি তোমার খুবই চিন্তা করি। তুমি হৃদয় থেকে খুব ভালো মানুষ। তুমি এত টাকা উপার্জন করো। তুমি তোমার বড় ভাইকেও সঠিক পথ দেখিয়েছ। কাল আমাদের সন্তান তোমাকে ছোট পাপা বলবে। তুমি যতই চেষ্টা করো, আমাদের সন্তান তোমাকে ভালোভাবে নাও দেখতে পারে, এবং আমাদের সন্তান এবং তোমার সন্তানের মধ্যে কিছু না কিছু তফাৎ থাকবে। কাল সন্তানদের পড়াশোনার জন্য আমাদের অন্য শহরে যেতে হতে পারে। শাশুড়ি মাও এখন আর কিছু করতে পারেন না। তিনি কতদিন আমাদের সাথে থাকবেন তা বলা যায় না। তুমি কতদিন একা জীবন যাপন করবে? এখনও তোমার বিয়ের সময় চলে যায়নি। একজন মেয়েকে তোমার জীবনে একটু সময় দিক। অবশ্যই তুমি তাকে রাধিকার মতোই পছন্দ করবে। তোমার ঘর বসাতে দেখে মাও শান্তি পাবেন। রানা, তুমি দয়া করে এবার বিয়ের কথা ভাবো। এতদিন ধরে তুমি বিয়ে করছিলে না, তাই আমি এই সব চেষ্টা করছিলাম। আমার কথা শেষ হতেই কাবির আমার কাছে এবং রানার কাছে ক্ষমা চাওয়া শুরু করলেন। তিনি বললেন, মাধুরী, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ভুল বুঝেছি। আমার ছোট ভাই যে আমাকে 1 টাকার হিসাব নেন, সে তোমাকে এক কথায় সবকিছু কিভাবে দেন তা আমার মাথায় আসছিল না। রানা তোমাকে 20 লাখ টাকার চেকও দিয়েছে। আমি আসলে কোনো গাড়ি কিনতে চাইনি। আমি শুধু তোমাকে পরীক্ষা করছিলাম যে রানা তোমাকে এত বড় অঙ্কের টাকা দেন কিনা। যখন তুমি সেই 20 লাখ টাকার চেক আমার হাতে দিলে, তখন আমার মনে হয়েছিল তোমার এবং রানার মধ্যে নিশ্চয়ই কিছু ভুল সম্পর্ক আছে। আমাকে ক্ষমা করো যে আমি তোমাদের উপর সন্দেহ করেছিলাম। আমি এবং রানা কাবিরকে ক্ষমা করলাম। পরদিন আমি রানার বিয়ের জন্য একটি নয় 10টি প্রস্তাব নিয়ে এলাম। তাদের মধ্যে একজন মেয়েকে রানা পছন্দ করল, কিন্তু সে শর্ত রাখল যে সে 1 মাস ধরে সেই মেয়েকে জানবেন এবং তারপরই বিয়ের সিদ্ধান্ত নেবেন। তার শর্ত আমরা মেনে নিলাম। 1 মাস পর সে বিয়ের জন্য অনুমতি দিলেন। অবশেষে রানা তার ঘর বসালেন। তার ঘর বসাতে দেখে সবচেয়ে বেশি খুশি হলেন আমার শাশুড়ি মা। অবশেষে অনেক চেষ্টার পর আমি সফল হলাম এবং রানার হাতে তার বয়সের আশ্রয় তুলে দিলাম। তাই বন্ধুদের, প্রতিটি পরিবারের মধ্যে আজকের গল্পের মতো মাধুরী নামের একজন বউ থাকলে তোমার ঘর সবসময় হাসি খুশি এবং আনন্দময় থাকবে। তাই বন্ধুরা, যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।